ধন্যবাদ। জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে, এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নিরাপত্তা চাদরে পুরো মহানগরী। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা জোরদারের পাশাপাশি সড়কে বাড়ানো হয়েছে টহল। ডিএমপি বলছে জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগে প্রস্তুত তারা। এদিকে বুধবার সন্ধ্যায় ধোলাইপাড়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া রাত 9:30টার দিকে ঢাবির টিএসসি এবং মিরপুরের পল্লবীতে ফ্যাসিবাদ বিরোধী ডকুমেন্টারি প্রদর্শনের স্থলে ককটেল বিস্ফোরণ হয়। এখন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত অর্ধশত নেতাকর্মীকে আটক করা হয়েছে। বুধবার সকাল থেকেই রাজধানীর সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত টহল দেখা গেছে। কেপিআই স্থাপনা, গুরুত্বপূর্ণ মোড় কিংবা ব্যস্ত সড়কে অতিরিক্ত পুলিশ, বিজিবি সহ নিরাপত্তা বাহিনীর তল্লাশি কার্যক্রম দেখা যায়। অন্যদিকে সিভিল এভিয়েশন বিমানবন্দরগুলোতে জারি করেছে বাড়তি সতর্কতা। এছাড়াও লকডাউন কর্মসূচির ব্যাপারে মহানগর দোকান মালিক সমিতি বলছে, বৃহস্পতিবার বিপণী বিতান স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে। নগরবাসীর জানমালের নিরাপত্তার জন্য আমাদের উপর যা যা দায়িত্ব সেটা আমরা পালন করার জন্য যথেষ্ট প্রস্তুতি আমাদের রয়েছে এবং যে কোনো সময় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা আমাদের রয়েছে। ইতিমধ্যে আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম, চেকপোস্ট, স্ট্যাটিক ডিউটি ইত্যাদি আরও বৃদ্ধি করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। গাজীপুর মহানগরীর বাসন, কাশিমপুর ও জেলার শ্রীপুর উপজেলায় কয়েক ঘন্টার ব্যবধানে দাঁড়িয়ে থাকা 3টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোর 4টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে পেয়ারা বাগান এলাকায় দাঁড়িয়েছিল ভিআইপি পরিবহনের একটি বাস। এ সময় কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে ভোর 5টার দিকে শ্রীপুরে বেড়াইদের চালা এলাকায় দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে একই রাতে গাজীপুর মহানগরীর কাশিমপুরের কালিয়াকৈর নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জ্যোতি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়েছিল যাত্রীবাহী বাসটি। এ সময় একটি মোটরসাইকেলে 2 যুবক এসে বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। কয়েক ঘন্টার ব্যবধানে 3টি বাসে আগুনের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্বচ্ছ ও স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার হচ্ছে। বিচারকে বাধাগ্রস্ত করার জন্য আওয়ামী লীগের লোকজন ষড়যন্ত্র করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুর রহমান। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর মিজানুর রহমান বলেন, প্রসিকিউশনও কোনো চাপ অনুভব করছে না। বলেন, আদালত ঠিকমতো পরিচালিত হচ্ছে না বলে জাতিসংঘে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। যে আইনে বিচার চলে সেটা সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সময়ে করা আইন, তাদের আইনেই বিচার হচ্ছে। যদি এ নিয়ে আপত্তি থাকে তবে আসামিদের আদালতে উপস্থিত হয়ে সেটা জানাতে হবে বলে জানান তিনি। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে প্রসিকিউশন বলে জানান তিনি। যে এই গণহত্যা সংগঠিত হয়েছে, হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে, যেটাও আন্তর্জাতিক গণমাধ্যম প্রচার করেছে এবং তারা অ্যানালাইসিস করেছে, এটা তারই কণ্ঠস্বরে। তো কাজেই তাদের এই প্রশ্নগুলো করা উচিত এবং যারা এই প্রোপাগান্ডা চালাচ্ছে তাদের এই উত্তরটা দেওয়া উচিত। আগামীকালকে কি সরাসরি ডেট কি আমরা পাবো নাকি আবার অপেক্ষায় থাকতে হবে এরকম একটা গুঞ্জন আছে? দেখুন, এটার বিষয়ে আমি আবারও বলি যে রায় দেওয়ার, রায়ের দিন নির্ধারণ করার এখতিয়ার পুরোপুরি অনারেবল ট্রাইব্যুনালের। তবে আমরা বিশ্বাস করি যে আগামীকাল রায়ের ডেট আমরা পাব। দর্শক, রাজধানীর নানা জায়গায় ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুনের ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন বাইরে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন জানাবেন।
সাজিদ, এই মুহূর্তে আমি আছি ধানমন্ডির 32 নম্বরে। কিছুক্ষণ আগে কিন্তু এখানেও ককটেল বিস্ফোরণ কিন্তু করা হয়েছে। এই ককটেল বিস্ফোরণের ঘটনায় কিন্তু এখানে নিরাপত্তা বাহিনী যেমনি বাড়ানো হয়েছে, তার পাশাপাশি ঠিক ধানমন্ডি 32-এর যেই রাস্তাটি আছে এখানে কিন্তু হচ্ছে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তার পাশাপাশি কিন্তু পুলিশ সদস্যরা আছে। আমি যদি একটু দেখাতে চাই আপনাকে সাজিদ, এই মুহূর্তে কিন্তু এখানে বলা চলে যে একদমই সাংবাদিক ছাড়া তেমন আইন শৃঙ্খলা বাহিনী আর সাংবাদিক ছাড়া তেমন কেউই নেই এখানে। যেমনি পুলিশ বাহিনী আছে তেমনি হচ্ছে তার পাশাপাশি হচ্ছে পুলিশ বাহিনীর পাশাপাশি এখানে আমি দেখতে পাচ্ছি বিজিবির সদস্যদেরকেও আমরা লক্ষ্য করছি। এবং এই পুরো যেই ধানমন্ডি এলাকা আছে, পুরো ধানমন্ডি এলাকায় কিন্তু এই মুহূর্তে নিরাপত্তার চাদরে ঘিরে ফেরার কথা আমাদেরকে জানানো হয়েছে। আমাদেরকে ধানমন্ডি পুলিশের যিনি কিনা হচ্ছে প্রধান, তিনি কিন্তু বলছিলেন যে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই জন্য কিন্তু পুলিশ সবসময় তৎপর রয়েছে। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে তেজগাঁওয়ে কিন্তু একটি ট্রেনের একটি সিটে আগুন দেওয়া হয়েছে। সেই আগুনটি যদিও নিভেও গিয়েছে, কিন্তু রেলওয়ের নানা স্টেশনেও কিন্তু এই মুহূর্তে সব স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে সাজিদ। তার পাশাপাশি কিন্তু ঢাকা শহরের নানা জায়গায় যারা কিনা সাধারণ ছাত্র জনতা, তাদের কিন্তু ঐক্যের একটি মহড়া আমরা দেখতে পেয়েছি। তারা তাদের বিভিন্ন এলাকা ভিত্তিক ভাগ করে নিয়ে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে কোনো দুষ্কৃতিকর বাহিনী, সেই জন্য কিন্তু তারা তৎপর রয়েছে। এমনটা কিন্তু আমরা লক্ষ্য করেছি ঢাকা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে। আমরা কিছুক্ষণ আগে টিএসসিতে ছিলাম, সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদ সহ তার পাশাপাশি কিন্তু সাধারণ শিক্ষার্থীকে আমরা দেখতে পেয়েছি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তারা অবস্থান নিয়েছেন। এবং বিশেষ করে রাজু ভাস্কর্যে কিন্তু তারা অবস্থান নিয়ে তারা চাইছেন কোনোভাবেই কেউ যেন কোনো ধরনের ককটেল বিস্ফোরণ কিংবা অন্য যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, সেজন্য কিন্তু তারা তৎপর রয়েছে, এমন কথাই কিন্তু আমাদেরকে জানিয়েছিল। তার পাশাপাশি যদি জানিয়ে রাখতে চাই যে পুরান ঢাকা এবং এর আশেপাশে এলাকায় কিন্তু পুলিশের আমরা ব্যাপক নজরদারির মধ্যে থাকতে দেখেছি। আপনি জানেন যে ধোলাই খাল সহ নানান জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনার কথা আমরা শুনতে পেয়েছি। সবকিছু মিলিয়ে কিন্তু আজকের রাতে নিরাপত্তা বাহিনীর যেই তৎপরতা, সেটি কিন্তু সাজিদ চোখে পড়ার মতো ছিল। এবং আমি পুরো ঢাকা শহর ঘুরে এই মুহূর্তে আছি ধানমন্ডিতে, এখানেও নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ তৎপর এবং নজরদারি বেশ ভালোভাবেই লক্ষ্য করছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাজিদ, রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জুলাই গণ অভ্যুত্থানে হত্যা মামলা সহ 5 মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। 17 নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করা হয়েছে। বিচারপতি রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে পরবর্তী শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। একই সঙ্গে শুনানির জন্য 17 নভেম্বর দিন ধার্য করেন। এর আগে রোববার হাইকোর্ট আইভীকে 5 মামলায় জামিন দেন। চলতি বছরের 9 মে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাড়ি থেকে আইভীকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও ছেলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার বিকেল 4টার দিকে নগরের 2 নম্বর গেটে চশমা হিলের তাদের বাসভবনে এই অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটককৃতরা মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহান উদ্দিনের মালিকানাধীন মিলানো রেস্টুরেন্টের কর্মচারী বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, 13 নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে বাড়িটিতে দলটির নেতাকর্মীরা জড়ো হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি খতিয়ে দেখতে বাড়িতে অভিযান চালিয়ে ভিতরে থাকা 7 জনকে আটক করে পুলিশ। গত 5 আগস্টের পর থেকে বাসভবনটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় আছে। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে।
এদিকে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রতি দূরত্ব বেড়েছে। জামায়াতে ইসলামী সহ 8টি দল জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও গণভোটের দাবিতে রাজপথে আন্দোলন করছে। এর মধ্যে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায়ের দিন ধার্য করার কথা রয়েছে বৃহস্পতিবার। সন্ত্রাস করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না, সহিংস কর্মকাণ্ড রোধে সরকারকে আরও শক্ত অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশান কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে আমির খসরু বলেন, কারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে সরকার ও গোয়েন্দা সংস্থাকেই তা খুঁজে বের করতে হবে। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি কিভাবে এগুচ্ছে সে বিষয়ে জানতে চান ইইউ রাষ্ট্রদূত। সন্ত্রাসী কর্মকাণ্ড যারা নির্বাচনী রেসের মধ্যে নাই, যারা দেশেই নেই, সুতরাং যাদের কর্মকাণ্ড স্থগিত আছে, এরকম ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে। এইগুলো সরকারের দায়িত্ব, সরকার পালন করবে। কারা করছে সরকারকে, তাদের গোয়েন্দা সংস্থা আছে, তাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে। আমরা আশা করছি সরকার আরো বেশি সচেষ্ট থাকবে, আরো ভালোভাবে এটার মোকাবেলা করতে হবে। তার মাধ্যমেই আমরা নির্বাচনের দিকে যাব। আর এইগুলো নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। বাংলা মোটর মোড়ে এনসিপির কার্যালয় থেকে শুরু হওয়া এই মিছিলে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ থেকে শুরু করে ছাত্র, যুব, শ্রমিক, নারীসহ সব ইউনিটের নেতাকর্মী অংশগ্রহণ করেন। আওয়ামী লীগের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে মিছিল এগিয়ে যায় শাহবাগে। সেখানে এনসিপির নেতাকর্মীরা বলেন, ফ্যাসিস্টদের এমন হাঁকডাককে ভয় পায় না এনসিপি। আওয়ামী লীগের দোসর কিংবা যে কারো অপচেষ্টাকে রুখে দিতে প্রস্তুত তারা। বলেন, জুলাই যোদ্ধাদের ভয় দেখিয়ে মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না কেউই, পারবে না দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেও। যারা পেশাদারির সাথে সাংবাদিকতা করতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে আওয়ামী লীগের পক্ষে তারা হচ্ছে মিডিয়া সহযোগের মধ্য দিয়ে তারা হচ্ছে আওয়ামী পারপাস সার্চ করে যাচ্ছে। মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোন নীতিগতভাবে তাদের বিদায় ঘটে নাই, তাদের বিদায় ঘটেছে গণপুত্থানের মধ্য দিয়ে। এই আওয়ামী লীগের বিচার হতে হবে, হাসিনার বিচার হতে হবে, 2000 শহীদের হত্যার বিচার হতে হবে। দেশে গৃহযুদ্ধ ভাব চলছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ইউনূস সরকার জনগণকে দূরে রেখে একা চলছেন বলেও অভিযোগ করেন তিনি। ডিআরইউতে এক আলোচনা সভায় কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় তিনি বলেন, সমমনা 8 দলের চলমান আন্দোলনে এনসিপির সমর্থন রয়েছে। আমরা সরকারকে পরীক্ষা করতেছি, সরকার কি করতেছে দেখতেছি তার মতিগতি। সেখানে যারা 8 দলে রয়েছেন, আমরা আপনাদেরকে বলবো, আপনারা এই দাবি আদায় করে ঘরে ফিরবেন, আপনারা এই দাবি আদায় না করে ঘরে ফিরবেন না। এবং গণভোট বাংলাদেশে হবে। বিএনপি যদি আরো 100 বছরের প্রচেষ্টা করে বাংলাদেশে গণভোট ঠেকাইতে পারবে না। নাশকতা ঠেকাতে বৃহস্পতিবার মাঠে থাকবে জামায়াত সহ 8 দল। নির্বাচনের আগেই গণভোট সহ 5 দাবি আদায়ে 14 নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে তারা। ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া 16 নভেম্বর যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম, আমরা অন্তত এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দোসরদেরকে আমরা কখনোই রাজনীতিতে এই নাশকতার কোনো সুযোগ আমরা দেব না। 14 নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে
বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো অরাজকতা প্রতিহত করতে বৃহস্পতিবার মাঠে থাকবে ইসলামী ছাত্র শিবির। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, অরাজকতা প্রতিহত করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিছু নেতাকর্মী ঢাকায় লকডাউন নামে কর্মসূচি দিয়েছে। আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও অরাজকতার কোনো স্থান নেই। দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের যে কোনো প্রচেষ্টা ছাত্র সমাজ ও জনগণ প্রতিহত করবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের আপামর ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে যে কোনো নৈরাজ্যের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে। 24 নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা যাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে গণ অধিকার পরিষদ। সিইসির সাথে সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন, 24 ডামি নির্বাচনে যারা অংশ নিয়েছিল তারা যেন কোনোভাবেই আগামী নির্বাচনে অংশ নিতে না পারে। কমিশন কোনোভাবেই যারা 24 সালের ডামি নির্বাচনে অংশ নিয়েছে, যারা আওয়ামী লীগের নেতা ছিল, তাদেরকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিবে না। সে বিষয়ে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। একই সাথে আগামীকাল থেকে যে সংলাপ অনুষ্ঠিত হবে, সেই সংলাপে জাতীয় পার্টির 14 দল সহ কোনো ফ্যাসিবাদের দোসরকে ডাকবে না। আন্ডারগ্রাউন্ডের নিয়ন্ত্রণ নিতে শীর্ষ সন্ত্রাসী মামুনকে খুন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রাজধানীতে মামুন হত্যায় 2 লাখ টাকায় ভাড়া করা হয় খুনিদের। 32 ঘন্টার মধ্যে 2 শুটার সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত 2টি পিস্তল, নগদ অর্থ ও মোটরসাইকেল। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে সন্ত্রাসী রনি কর্তৃক আসামি ফারুকের সহায়তায় মামুনকে হত্যার একাধিক পরিকল্পনা ও প্রচেষ্টা গ্রহণ করা হয় এবং আগের পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার পর তখন তারা আগামী 10-11-2025 তারিখে ফারুকের হত্যাকাণ্ডের জন্য বেছে নেয়। পরবর্তীতে রনির প্রদত্ত 2 লাখ টাকা রুবেল, শুটার ফারুক ও শুটার রবিনকে প্রত্যেককে 1 লাখ টাকা করে প্রদান করে। ইমনে একসময় রনি এবং মামুন তারা সব একই গ্রুপে ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানছি। এখন আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি, এটা আন্ডার ইনভেস্টিগেশন। যদি কেউ শীর্ষ সন্ত্রাসী এরকম আরো কেউ যদি জড়িত থাকে সেটা আমরা তদন্তের মধ্যে অবশ্যই নিয়ে আসবো। 1 বছরে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই 20 ভাগ বেড়েছে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সভায় বিডা চেয়ারম্যান আরও বলেন, চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়ার কন্টেইনার ইয়ার্ড নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনাল। টার্মিনালটি নির্মাণে 6,700 কোটি টাকা ব্যয় হবে জানিয়ে তিনি বলেন, আগামী 3 বছরের মধ্যে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে। নির্মাণের পর টার্মিনালটিতে দ্বিগুণ জাহাজ ভিড়বে এবং বর্তমানের চেয়ে 40% কর্মক্ষমতা বৃদ্ধি পাবে বলেও জানান বিডা চেয়ারম্যান। ন্যাশনাল ইন্টারেস্ট পয়েন্ট অফ ভিউ থেকে এবং লং টার্ম কান্ট্রির যে আউটলুক, ইকোনমিক অ্যাম্বিশন, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের যদি খুব অল্প কিছু বাধার সম্মুখীন হতেও হয়, তাও আমরা মনে করছি যে এই বাধাটার সম্মুখীন আমাদের হওয়ার দরকার, কারণ এটা দেশের জন্য একটা বড় পজিটিভ আউটকাম এনে দিবে লং রানে। এবং চট্টগ্রাম পোর্ট, আমি একটু আগে প্রশ্নটা বললাম যে এটা খালি পোর্টের ইকোনমি ইস্যু না। আমার আশুলিয়াতে যেই গার্মেন্টস ফ্যাক্টরিটা আছে বা নীলফামারীতে যেই ফার্নিচারের ফ্যাক্টরিটা আছে, এক্সপোর্ট ওরিয়েন্টেড, ওকে কিন্তু এই পোর্ট দিয়ে জিনিস বের করতে হয়। এখনই পে কমিশন বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার একটা কাঠামো তৈরি করে যাবে যা পরবর্তীতে নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে। বলেন, 7-8 বছর যারা অপেক্ষা করেছে তাদের আরেকটু ধৈর্য ধারণ করতে হবে। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন অর্থ উপদেষ্টা। যখন বাজেট ইমপ্লিমেন্ট করি নানা রকম ইস্যুজ আছে,
প্রথম হলো অর্থের সংস্থানের ব্যাপার। এনবিআর এর বন্ধ থাকার ফলে আপনারা দেখেছেন বিভিন্ন খরচ, এটা আমরা যাচাই করছি। পে কমিশনে ওইখানে সিভিল পে কমিশন, ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইস্যু আছে। আমরা একটা পুরোপুরি একটা সেট আপ, একটা রিপোর্টটা পড়বো, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব, এবং রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার যে সেটা যে খুব মানে সিরিয়াসলি নেবে না আমার মনে হয়, ওরা সিরিয়াসলি নিতে হবে। জনশক্তি রপ্তানি খাতে সমসাময়িক সমস্যা নিরসনের উপায় শীর্ষক মতবিনিময় সভা আয়োজন করেছে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট ও সমন্বয় পরিষদ। বুধবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে সভার আয়োজন করা হয়। এ সময় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিপরীতে অযৌক্তিক শর্ত প্রত্যাহার করে সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্তকরণ, সৌদি আরব সহ বিভিন্ন দেশে বহির্গমন ছাড়পত্র গ্রহণে জটিলতা নিরসন ও লাইসেন্স নবায়নে শর্ত শিথিল করার আহ্বান জানান বক্তারা। সিন্ডিকেট ও অসাধু চক্র থেকে বায়রাকে মুক্ত করার জন্য সম্মিলিত উদ্যোগের কথাও বলেন তারা। যেই মানদণ্ড বাংলাদেশ সরকার বেঁধে দিলেন তার ব্যাপারে আমি যতটুকু জানি, আপনারা অতটুকু জানেন বা কেউ আমার চেয়ে বেশিও জানেন, এটা একটা অসাধ্য সাধন। আমাদের প্রাণের বিনিময় হলেও এই সেক্টরকে আমরা রক্ষা করব। যারা বায়রার সিন্ডিকেটের সাথে কোনো রকম যোগসূত্র আছে, এই টাইপের কোনো লোকজন নিয়ে আমি কোনো প্যানেল তৈরি করতে চাই না। জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সঙ্গে আইএমএফ-এর প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের টেকসই অর্থনীতি, বিভিন্ন আর্থিক ও সামাজিক খাত নিয়ে আলোচনা হয়। বৈঠকে আইএমএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিও সহ অন্যান্যরা, এবং জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুর রব। হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ২১ বিচারপতি শপথ নিয়েছেন। তাদেরকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। অসুস্থ থাকায় বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন আজ শপথ নিতে পারেননি। তিনি পরে শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত গতকালের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২২ অতিরিক্ত বিচারককে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দান করেছেন। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়। ফ্যাসিবাদী আমলে নির্যাতনের শিকার শিক্ষার্থীদের সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্র শিবির। বুধবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি দিয়ে শিবির নেতারা জানান, বহু শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই এখনও তাদের শিক্ষাজীবন পুনরায় শুরু করতে পারেননি। তারা দাবি করেন, এসব শিক্ষার্থীর ন্যায় বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সেক্রেটারি মোহাম্মদ মহিউদ্দিন খান এবং সাংগঠনিক সম্পাদক কাজী আশিক সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। যারা এ ধরনের নির্যাতনের সাথে ছিল তাদেরকে আইডেন্টিফাই করা এবং সেটা তাদের বিরুদ্ধে একাডেমিক এবং একই সাথে প্রশাসনিক যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এবং বাংলাদেশের নির্দিষ্ট আইনে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, বিশ্ববিদ্যালয়ের নিজের ইচ্ছায় এবং তার জায়গা থেকে এ ধরনের উদ্যোগগুলো তারা গ্রহণ করবেন। আমি কি ক্ষতিগ্রস্ত হয়েছি? পয়লা হচ্ছে আমি ফিজিক্যালি এখনো আনস্টেবল, স্মুথলি মুভ করতে পারি না। ২ নাম্বার হচ্ছে আমার একাডেমিক কেরিয়ার ওখান থেকে শেষ হয়ে যায়। ৩ নাম্বার হচ্ছে মেন্টাল যে ট্রমা, এই ট্রমাটা আমি এখনও ফেস করি। আমার কাছে মনে হয় প্রত্যেকটা রাত সেই ২০১৭ সালের ৮ই জানুয়ারির মতো, যে কখন না জানি আমাকে মারতেছে। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ১১৪ দিনের দীর্ঘ চিকিৎসা শেষে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়েছেন সাইরা জাহান ও সাইবা জাহান নামে মাইলস্টোন স্কুলের ৪র্থ শ্রেণীর ২ শিক্ষার্থী। তাদের বয়স আনুমানিক ১০ বছর এবং তারা যমজ বোন।
বুধবার দুপুরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার মৃদুল কান্তি সরকার। তিনি জানান, গেল 21 জুলাই মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থীর সঙ্গে তারাও দগ্ধ হয়। প্রায় 4 মাস ধরে চলে তাদের চিকিৎসা। এদের মধ্যে সাইমার শরীরের 10% এবং সাইরার জাহানের 30% দগ্ধ হয়েছিল। তিনি আরও জানান, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত 33 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখনও ভর্তি রয়েছে 3 জন। তাদের শারীরিক অবস্থাও উন্নতির দিকে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা 5 যাত্রীর কাছ থেকে 700 গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার সকাল 9:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে চট্টগ্রাম পৌঁছান তারা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীদের ব্যাগ তল্লাশি করে কাস্টমস গোয়েন্দারা এ সময় মোট 1200 গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এসব স্বর্ণালঙ্কারের মধ্যে 500 গ্রাম আইন অনুযায়ী আনা বৈধ হওয়ায় তাদের ফিরিয়ে দেওয়া হয়। বাকি 700 গ্রাম স্বর্ণ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য 35 লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস। প্রথমবার অপরাধ করায় যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয় পুলিশ। কর্মজীবী জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবছরের প্রতিপাদ্য বিষয় কর্মক্ষেত্র হোক ডায়াবেটিস সহায়ক। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভার আয়োজন করে অ্যান্ড্রোক্রাইন সোসাইটি। বক্তারা বলেন, বর্তমানে দ্রুত গতির কর্মজীবনে দীর্ঘ সময় বসে থাকা, অনিয়মিত খাবার ও মানসিক চাপের জন্য ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে। সেক্ষেত্রে কর্মস্থল স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা গেলে ডায়াবেটিসের প্রতিরোধ বড় অগ্রগতি সম্ভব বলে জানান তারা। বিশেষজ্ঞরা আরও বলেন, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা, স্বাস্থ্যকর খাবার ও মানসিক প্রশান্তি অপরিহার্য। ব্রাজিলের বেলেম শহরে বসেছে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন। অংশ নিচ্ছেন 194 দেশের রাষ্ট্রপ্রধান ও তাদের প্রতিনিধিরা। বেলেমের জলবায়ু সম্মেলনস্থলে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, আজকে তো সম্মেলনের সম্ভবত 3য় দিন। এবার কোনো প্রতিশ্রুতি নয়, জলবায়ুর প্রভাবে ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্য কতটা পূরণ হবে, বিশ্ব নেতারা সেখানে কি বলছেন, জলবায়ু বিশেষজ্ঞরা কি বলছেন, জানাবেন আমাদেরকে। ব্রাজিলের বেলেম শহরে যেখানে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এই জলবায়ু সম্মেলনকে ঘিরে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন পেশার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে। বিশেষ করে যারা পরিবেশ নিয়ে কাজ করে, পরিবেশবাদী যারা আন্দোলনের সাথে জড়িত রয়েছে, সরকারি বেসরকারি যারা এই সংশ্লিষ্ট যারা মানুষগুলো বা কর্মকর্তা রয়েছে, মন্ত্রী পরিষদের যারা রয়েছেন, তারা এখানে প্রতিনিধিত্ব করছেন এবং রাষ্ট্রপ্রধানরা অনেক দেশের এখানে আসছেন। এবং এখানে কিন্তু একটি কর্মযজ্ঞ বা একটি মিলন মেলা চলছে। এই মিলন মেলার উদ্দেশ্যটা হচ্ছে যে পৃথিবীকে কি করে সুস্থ রাখা যায়, পৃথিবীতে কীভাবে কার্বন নিঃসরণ কমানো যায় এবং পৃথিবীর যে জলবায়ুর যে অভিঘাত, এই অভিঘাত থেকে মানুষকে কীভাবে রক্ষা করা যায়, বিশেষ করে অনুন্নত দেশের যে মানুষগুলো রয়েছে সেই সব মানুষকে, সেই সব বিষয়ে আমরা আজকে সারাদিন এখানে আমরা সকাল থেকে এসেছি এবং এখানে যখন এটি শুরু হয়েছে 3য় দিনের মতো আজকে এই শুরুটাই আমরা এখানে উপস্থিত ছিলাম এবং এখনও পর্যন্ত রয়েছি। এবং আমার পেছনে সারা বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম কর্মীরা তারা কাজ করছে এবং তারা সংবাদ সংগ্রহ করছে। প্রতিনিয়ত এখানে নতুন নতুন বক্তব্য আসছে, সেই বক্তব্যগুলো আসলে তুলে ধরা হচ্ছে তাদের বিভিন্ন গণমাধ্যমে। তো আমরা এখানে যে বিষয়গুলো আমরা দেখেছি আজকে, যে বিশ্বের যে পরিবেশ বিজ্ঞানীরা রয়েছে তারা কিন্তু বারবার করে তারা এখানকার যারা প্রতিনিধি রয়েছে বিভিন্ন দেশে তাদেরকে বলা চলে যে অ্যালার্মিং বা একেবারে সবুজ সংকেত দিয়েছে, লাল সংকেত, যে তারা যদি এখন থেকে যদি সংশোধন না হয় তাহলে পৃথিবীর অবস্থা, বিশেষ করে অনুন্নত দেশ যেগুলো রয়েছে, এই অভিঘাতে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং বিপন্ন হয়ে যাবে অনেক জায়গা। তো তারই কিন্তু প্রতিফলন ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন এখন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহমুদ রাকিব। মাহমুদ রাকিবকে অনুরোধ জানাবো আমাদের সাথে এসে যুক্ত হওয়ার জন্য। আপনি তো এখানে এসে দেখেছেন যে অ্যামাজন যেটি বলা হয় বিশ্বের যে ফুসফুস, সেই বিশ্বের ফুসফুসের কেন্দ্রেই আমরা অবস্থান করছি এবং এখানে সংবাদ সংগ্রহ আপনি করেছেন, একটু আগে কয়েকবার আপনি সরাসরি লাইভেও আপনি বলেছেন। আসলে এই সম্মেলনকে ঘিরে যে আয়োজন ছিল, এখানে বিশ্বের মানুষের যে আগ্রহটা ইতিপূর্বে আমরা দেখেছি, সেটি কি এখনো অব্যাহত আছে কিনা? না, আগ্রহটা যেমন পরিবেশবাদী সংগঠনদের রয়েছে, আমরা যদি সকাল থেকে দেখলাম যে
বিভিন্ন দেশ থেকে পরিবেশবাদী সংগঠন এসছে, বিভিন্ন দেশের যারা প্রতিনিধি তারাও এসছেন। যেমন একটি বিষয় বলি আপনাকে, যেমন এবার বলা হচ্ছে এবারের এই যে আয়োজনটি ব্রাজিলে কেন করা হলো, ব্রাজিল অঞ্চলে বা ল্যাটিন আমেরিকা অঞ্চলে অনেক বেশি উপজাতি থাকে, যেটা আমাদের দেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে রয়েছে। তো এই উপজাতিদের বলা হচ্ছে এবারের এই জলবায়ু সম্মেলনটি হবে উপজাতি নির্ভর, উপজাতিরা বেশি এখানে গুরুত্ব পাবে। কিন্তু আমরা দেখলাম গতকাল অর্থাৎ এই COP30 দ্বিতীয় দিন সেই উপজাতিদেরকে প্রবেশ করতেই দেওয়া হয়নি কিন্তু, এবং সেখানে তা নিয়ে কিন্তু এখানে বেশ বিবাদ হয়েছে, কিছুটা সংঘর্ষ মতো হয়েছে, বেশ কিছু মানুষের জন্য আহত হয়েছে। নিরাপত্তা বেষ্টনী ভেঙে তারা ঢুকেছিল। হ্যাঁ, ঢুকেছিল, কিন্তু কথা ছিল কি যে তাদেরকে এমনিতে ঢুকতে দেওয়া হবে, আইন শৃঙ্খলা বাহিনী সেটি কিন্তু দেয়নি। তো আপনি একদিকে বলছেন যে পরিবেশ রক্ষা করবেন, উপজাতিরা বা যারা উপকূল অঞ্চলের মানুষ কিংবা যারা পাহাড়ি অঞ্চলের মানুষ তাদেরকে আপনি সুবিধা দেবেন, কিন্তু তাদেরকে আপনি আবার প্রবেশ করতে দিচ্ছেন না। তো এটা কিন্তু বোঝা যায় যে আসলে কতটা গুরুত্ব পাচ্ছে। তো এখানে কিন্তু এই উপজাতিদের আরও বেশি গুরুত্ব পাওয়ার কথা ছিল। দ্বিতীয় আসেন, আপনি যদি আমাকে বলেন যে গুরুত্ব কমছে না কি বাড়ছে, দেখেন আমরা গত যে COP হলো কিংবা এর আগেরটি হলো, আমরা যখন বাইডেন ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আমরা কিন্তু তাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে দেখেছিলাম দুবাই COP-এ। কিন্তু গতবার যখন হলো সেখানে কিন্তু আমরা ট্রাম্পকে, আজারবাইজান, সেখানে কিন্তু আমরা ট্রাম্পকে পাইনি। এবারও ট্রাম্প ঘোষণা দিয়ে কিন্তু এই COP-এ আসেননি। একইভাবে রাশিয়ার পুতিন আসেননি, ভারতের মোদি আসেননি, চীনের শি জিনপিং আসেননি। তো বড় বড় যখন রাষ্ট্রপ্রধানরা বা সরকার প্রধানরা, ডক্টর ইউনূস আসেননি। যেমন আমাদের কিছুক্ষণ আগে একজন জলবায়ু বিশেষজ্ঞ বলছিলেন যে ডক্টর ইউনূস হয়তো ছোট একটি দেশের রাষ্ট্রপ্রধান, কিন্তু তিনি কিন্তু যা বিশ্বমঞ্চে বড় একজন নেতা, বড় একটা ফিগার। তো ডক্টর ইউনূসের না আসাটাও কিন্তু কিছুটা হলেও প্রভাব পড়বে, আসলে ইতিবাচক প্রভাবটা বেশি পড়তো। তো যখনই বড় বড় দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানরা না আসে তখন কিন্তু খুব সহজেই বোঝা যায় যে এই COP-এর গুরুত্ব কমছে। এবং বলা হতো, এবং অনেক গতবার কিন্তু ট্রাম্প বলেছিলেনই খুব স্পষ্টভাবে যে এই COP-এর কী কাজ, COP-এ কী আসে যায়। এবং তিনি কিন্তু স্পষ্ট বলেছেন তিনি যে প্যারিস চুক্তি করেছেন সেই চুক্তি তিনি মানেন না, তিনি চুক্তি থেকে সরে গিয়েছেন। তো সামগ্রিকভাবে পরিবেশ রক্ষায় বিশ্বের যে পরিবেশ ধ্বংসের জন্য দায়ী তো মূলত উন্নত বিশ্বের বড় বড় দেশগুলোই, নিশ্চয়ই বাংলাদেশ, নেপাল, ভুটান দায়ী না, দায়ী হলো আমেরিকা, ইউরোপ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, এইসব দেশই দায়ী। তো তারাই যখন সেখান থেকে সরে যান, তাদের যে উপস্থিতি বা তাদের যে কাজ, তখন কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় এই যে পরিবেশ সম্মেলন বা জলবায়ু সম্মেলনের গুরুত্ব নিশ্চিতভাবেই ধীরে ধীরে কমছে, যেটি কিনা অনেক বেশি শঙ্কা জাগায় স্বল্পোন্নত দেশ বা উন্নয়নশীল দেশ বা আমাদের বাংলাদেশের মতো পরিবেশ ধ্বংসের কারণে যে নেতিবাচক বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে এই অঞ্চলগুলোর জন্য অনেক বেশি শঙ্কা জাগায়। আমরা একটা বিষয় আসি, সেটা হচ্ছে যে এই জলবায়ুর অভিঘাতে যে আমাদের মতো ছোট ছোট দেশ, অনুন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটি আদায়ে আসলে যে প্রতিনিধি বা যাদেরকে এখানে সোচ্চার হওয়ার কথা ছিল, এবার কিন্তু আমার চোখে এখনো পর্যন্ত পড়ে নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আমরা যে দেখেছি যে এখানে পরিবেশবাদী যারা রয়েছে এখানে এসে আন্দোলন করছে, এবং আমরা ভিতরেও দেখেছি আজকে আন্দোলন করতে। তো এক্ষেত্রে জলবায়ু যে অভিঘাতে যে ফান্ড ক্ষতিগ্রস্তদের দেওয়ার কথা $150 বিলিয়ন, সেটি এখন উত্তোলন, যেটি সংগ্রহের তোড়জোড় চলছে। তো এটা আসলে আমাদের অনুন্নত দেশগুলো এটা পাবে কিনা? না, সেটি তো প্রত্যেক বছরই বলা হয় লস অ্যান্ড ড্যামেজের যে বিষয়টি, যে লস অ্যান্ড ড্যামেজের আওতায় ক্ষতিগ্রস্ত দেশগুলো ক্ষতিপূরণ দেওয়া হবে। এটি তো পাচ্ছে তো নাই, এখন পর্যন্ত কেউই পায়নি, বারবারই প্রতিশ্রুতি দেওয়া হয়। এবং এবার কিন্তু এই COP-এর মূল কথাই হলো এটি যে প্রতিশ্রুতি নয়, আমরা কার্যকর পদক্ষেপ চাই ক্ষতিগ্রস্ত দেশগুলো ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে। তো এটি যেটি বলছে যে নেগোসিয়েশন মূলত কারা করবে এবং তারা কতটুকু কাজ করছে, এই নেগোসিয়েশনগুলো মূলত করে প্রত্যেকটি দেশের সচিব পর্যায়ে বা মিনিস্ট্রি পর্যায়ের মানুষজন। সেটি কিন্তু প্রতিনিয়তই হচ্ছে। কিন্তু যেটি আমি শুরুতে আপনাকে বললাম, ক্ষতিপূরণ পাওয়ার জন্য হয়তো আমি চাই, আমি হয়তো খুব তৎপরতা দেখাচ্ছি, কিন্তু আপনি হয়তো ক্ষতিপূরণ দিবেন। তো যারা দিবে তারা তো কোনোভাবেই আওয়াজ দিচ্ছে না বা তারা কোনোভাবে তৎপরতা দেখাচ্ছে না, বা তাদের যে সজাগ দৃষ্টি বা সুদৃষ্টি দরকার ক্ষতিপূরণ দেওয়ার জন্য, সেটি কিন্তু তারা যখন কোনোভাবে এগোচ্ছে না। এখন যুক্তরাষ্ট্র যদি বলে যে তিনি লস অ্যান্ড ড্যামেজ বা প্যারিস চুক্তি মানেন না, তখন তো আর বাংলাদেশের মতো দেশের কিছু বলার থাকে না, যুক্তরাষ্ট্রকে তো বাংলাদেশ কিছু করতে পারবে না। সুতরাং উন্নত দেশগুলোকেই মূলত এগিয়ে আসতে হবে এই লস অ্যান্ড ড্যামেজ। আমরা এতক্ষণ শুনছিলাম আজকে আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদ রাকিবের
তিনি যে এর আগে বিগত কপে অংশ নিয়েছেন এবং তার যে অভিজ্ঞতা তিনি সেটি তুলে ধরলেন এবং আমরা সেই বিষয়গুলোই দেখছি। এবং সর্বোপরি আমরা যে বিষয়টা এখানে সাধারণ যারা উপস্থিত হয়েছেন এবং যারা গণমাধ্যম কর্মী আছেন তারাও একইভাবে দাবি তুলছেন যে এখানে যেন এই পরিবেশের অভিজ্ঞতা যারা ক্ষতিগ্রস্ত দেশগুলো তারা যেন তাদের সেই যোগ্য প্রাপ্যটুকু তারা পায়। এই ছিল আমার কাছে সাজিদ আরাফাত, আমাদের বেলেম থেকে আমাদের যে আজকে কপের তৃতীয় দিন তার সর্বশেষ খবর। জাতিসংঘ জলবায়ু সম্মেলন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসলামাবাদের আদালত চত্বরে ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান। এ নিয়ে চলতি বছর পাকিস্তানে ৬০০টিরও বেশি হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায় পাকিস্তানের শরিয়া আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা হামলা চালিয়ে যাবে। যদিও এ ঘটনায় ভারতকে দায়ী করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সঙ্গে একাত্মতা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি প্রতিবেশী ভারত ও আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সংঘর্ষ আঞ্চলিক অস্থিরতা বাড়িয়ে তুলছে। পাকিস্তানে সন্ত্রাসী হামলা বাড়ায় দেশটিতে যুদ্ধাবস্থা চলছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। মঙ্গলবার দুপুরে ইসলামাবাদের জেলা আদালতের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয় 12 জন, আহত হয়েছে আরও অন্তত 27 জন। বজ্রপাত ও মুষলধারে বৃষ্টিতে সৌদি আরবের মক্কা নগরীর রাস্তাঘাটে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার সড়ক ডুবে যাওয়ার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা গেছে মক্কা নগরীর কাছে রাস্তাগুলো কাদা পানির তীব্র স্রোতে মানুষ ভোগান্তিতে পড়েছে। রাস্তায় আটকে পড়েছে অনেক যানবাহন। ঝুঁকি নিয়ে অনেক চালক গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। বৃহস্পতিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। মক্কা, জেদ্দা, মদিনার মতো উপকূলীয় অঞ্চলগুলি প্রতিকূল আবহাওয়ার দ্বারা প্রভাবিত হবে। প্রাণঘাতী মুম্বাই হামলার আদলে দিল্লির বিভিন্ন স্থানে হামলা চালানোর পরিকল্পনা ছিল অভিযুক্তদের, এমনটাই দাবি ভারতীয় গোয়েন্দা বিভাগের। দীপাবলিতে হামলার পরিকল্পনা থাকলেও তা ভেস্তে যায় বলে পুলিশি তদন্তে জানিয়েছেন গ্রেপ্তার সন্দেহভাজন মুজাম্মিল। তিনি আরও জানান, 2026 সালের জানুয়ারিতে দিল্লির লাল কেল্লায় হামলার পরিকল্পনা ছিল ওমর ও তার। হতাহত ও ক্ষয়ক্ষতি বিবেচনায় হামলার সামরিক গ্রেডের বিস্ফোরক ব্যবহার হতে পারে বলে প্রাথমিক মূল্যায়নে উঠে এসেছে। এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বুধবারও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে ভারত জুড়ে। তাইওয়ানে আঘাত হেনেছে টাইফুন ফুং ওয়াং। বুধবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে ঘন্টায় 140 কিলোমিটার গতিতে এগিয়ে আসে তা। এর মধ্যে টাইফুনের প্রভাবে দেখা দিয়েছে অতিরিক্ত বৃষ্টি। মঙ্গলবার সর্বোচ্চ 648 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেখানে। এতে তলিয়ে গেছে হাজারের বেশি ঘরবাড়ি। অতিরিক্ত ঝড় ও বৃষ্টির কারণে আহত হয়েছেন অন্তত অর্ধশত মানুষ। প্রায় 8000-এর বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। এমন অবস্থায় বন্ধ রয়েছে উপকূলীয় এলাকার স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। তবে সময়ের সঙ্গে সঙ্গে গতি হারিয়ে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে আসছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। দুশো 43 আসনের বিধানসভা নির্বাচনে 125 থেকে 145 আসন জিতে ভারতের বিহারে আবারও ক্ষমতায় আসতে পারে এনডিএ জোট। দশম বুথ ফেরত জরিপে বুধবার এমন পূর্বাভাস দিয়েছে এনডিটিভি। অন্যদিকে প্রয়োজনীয় 122 আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আভাস না থাকায় আরজেডি, কংগ্রেস, বাম ও অন্যদের মহাজোট এবারও ক্ষমতায় আসতে পারবে না, এনডিটিভির বুথ ফেরত জরিপে বলা হয়েছে। এর আগে মঙ্গলবারও 9টি বুথ ফেরত জরিপে বলা হয় ক্ষমতাসীন জোট এনডিএ 130 থেকে 138 আসন জিততে পারে। 14 নভেম্বর ভোট গণনায়ও এসব আভাস মিলে গেলে বিহারের বিধানসভায় চতুর্থ বড় জয় পাবে এনডিএ জোট। 6 নভেম্বর এবং 11 নভেম্বর 2 দফায় বিহারের বিধানসভায় নির্বাচন হয়েছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।